নমস্কার। আজকে বিশ্বে ২০টা মতো দেশ যেখানে বলা হচ্ছে যে ৫ ঘন্টা করে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে এবং সাথে সাথে অত্যন্ত কঠোর রেশেলিং নিয়ম, হ্যাঁ এনার্জি রেশেলিং নিয়মের মধ্যে দিয়ে চলছে। শ্রীলঙ্কা থেকে শুরু করে লন্ডন, দিল্লি থেকে শুরু করে কলম্বো, বিশ্বের প্রত্যেকটা জায়গায় এখন প্রত্যেকটা দেশে সরকাররা এখন সার্ভাইভাল মোডের মধ্যে দিয়ে কিন্তু চলে গেছে। এবার প্রশ্ন, আবার কি সেই করোনা টাইমের পিরিয়ডে যে লকডাউন দেখেছি সেই লকডাউনকে আবার দেখা যাবে? আজকে আমি আপনাদের অথেন্টিক ওয়েতে এবং সঠিক ইনফরমেশন দিয়ে প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে আপনারা প্রত্যেকটা তথ্য দেখার পর আর আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থাকবে না। দেখুন, প্রশ্ন এই জায়গায় হয়ে যায়, যুদ্ধ চলছে ইরান, আমেরিকা, ইসরায়েল, কিন্তু এই যুদ্ধের প্রভাব তো ভাই ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে নেই। কারণ যুদ্ধ দুই দেশের মধ্যে চললেও কিন্তু তার প্রভাব তার পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে কিন্তু পড়ে। এটা কিন্তু আমি বলছি না, এটা ইতিহাস সাক্ষী রয়েছে। কারণ তার অনুতাপ ছড়িয়ে পড়ে চারিদিকের মধ্যে। আর এই ক্ষেত্রে এই যুদ্ধের অনুতাপের প্রধান কারণ হচ্ছে পেট্রোল, প্রধান কারণ হচ্ছে জ্বালানি, প্রধান কারণ হচ্ছে এলপিজি, যেটা ইউরোপেও পর্যন্ত কিন্তু এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে। এবার প্রশ্ন আরেকটা জায়গায়, আমরা কি ১৯৭৩ সালে ফিরে গেছি? আপনাদের কি মনে আছে ১৯৭৩ সালের ঘটনা? না না, তখন জন্ম আমারও হয়নি, কিন্তু যে ঘটনাটা শুনেছিলাম সেই ঘটনাটা আমি আপনাদের সামনে বলি। যে ঘটনাটা দেখা গেছে, তখন পৃথিবীর মানুষের কাছে গাড়ি ছিল, কিন্তু তেল ভরা মতো কোনো পেট্রোল ছিল না, তেল ভরা মতো জায়গায় ছিল না। আজ ২৭শে মার্চ দাঁড়িয়ে বিশ্ব এমন একটা জায়গায় এনার্জি ব্ল্যাক হোলের মধ্যে দিয়ে চলে গেছে, যেটাকে ইতিহাস মনে রাখবে দ্য গ্রেট সাপ্লাই শক নামে। আজকে পুরো বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরবো। যারা দেখছেন এখন এই ভিডিওটা, তাদের সকলকে বলবো চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং ভিডিওটা যদি আপনার মনে হয় যে হ্যাঁ নতুন কোনো তথ্য পেলেন, তাহলে বুকে হাত রেখে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আসুন দেখুন, আজকে গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আমরা আলোচনা করি। দেখুন, যুদ্ধ যখনই চলছে ইরান, ইসরায়েল, আমেরিকার মধ্যে, কিন্তু বিশ্বব্যাপী এনার্জি ধমনীকে এরা ব্লক করে দিয়েছে। প্রত্যেকটা দেশ তারা আলাদা আলাদা পদক্ষেপ নিচ্ছে। কেউ তাদের তেল রিজার্ভ করার জায়গা খুলে দিয়েছে ভাই, দেশবাসী যাতে সমস্যায় না পড়ে। প্রশ্ন এই জায়গায়, কেউ তাদের এনার্জি রেশনিং শুরু করে দিয়েছে, কেউ বা তাদের নাগরিকদের বলছে কখন গাড়ি চালাবেন আর কখন গাড়ি চালাবেন না, সেটাও কোনো কোনো দেশ নির্দেশ দিয়ে দিয়েছে। আমি আজকে ভিডিওতে আলোচনা করব আপনাদের সামনে, যেটা এনার্জি গ্লোবাল ক্রাইসিসের আসল কারণ কি। সাথে সাথে আলোচনা করব যে দেশগুলো কি কি সার্ভাইভাল টুলস ব্যবহার করছে, মিডল ইস্টের সমস্ত দেশগুলো, এবং সাথে সাথে ভারত কি নিরাপদ, এই প্রশ্নটাও কিন্তু আমি আপনাদের সামনে টোটাল বিষয়টা অ্যানালাইসিস করে তুলে দেবো এই মুহূর্তে। দেখুন, সবার প্রথমে যদি আমরা আলোচনা করি কেন গোটা বিশ্ব কাঁপছে, এইটা হচ্ছে সবার প্রথম প্রশ্ন। তার উত্তর হচ্ছে, দেখেন আপনারা, দেখুন যুদ্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যে, কিন্তু তার ফল ভোগ করতে হচ্ছে গোটা পৃথিবীকে। কারণ খুবই গুরুত্বপূর্ণ জায়গা, বিশ্বের 20% তেল স্টেট অফ হরমোজ দিয়ে কিন্তু যায়। স্টেট অফ হরমোজ এই জায়গাটা টোটাল হচ্ছে ২১ থেকে ২৩ কিলোমিটারে, কিন্তু আসল যে খেলাটা হয় মোটামুটি ৬ থেকে ৭ কিলোমিটারের মধ্যে। আর এই ৬-৭ কিলোমিটার টোটাল কন্ট্রোলটা আছে কার হাতে? ইরানের হাতে। যার ফলে বিশাল পরিমাণ এলপিজি সরবরাহ হয় এই রাস্তা দিয়ে, যেখানে স্টেট অফ হরমোজ দিয়ে, যেখানে এই মুহূর্তে যুদ্ধের জন্য তেল নিয়ে কেউ যেতে পারছে না। কারণ ইরান আজকে নয়, বিগত ২-৩ মাস আগেই হুমকি দিয়েছিল যে ভাই যদি যুদ্ধ হয়, আমেরিকা বা ইসরায়েল একটাও মিসাইল ইরানের মধ্যে ফেলে, তাহলে গোটা বিশ্বে তারা অন্ধকার জগতে নিয়ে চলে যাবে এবং গ্লোবাল ইকোনমি ডাউন করে দেবে, যারা ইরান আগেই জানিয়ে দিয়েছিল। আর সেটাই হলো, ইরান সেটাই করে দিচ্ছে। কারণ ইরানের ভেতরে আঘাত হয়েছে, ইরানকে মিসাইল ছোড়া হয়েছে, ইরানও পাল্টা মিসাইল ছড়েছে। কেউ একা তো যুদ্ধ হয় না, যুদ্ধ দুই দেশের মধ্যে হয়। এবার প্রশ্ন হচ্ছে, এর ফলে গ্লোবাল সাপ্লাই চেন একদম হার্ট অ্যাটাকের মতো ধাক্কা খাচ্ছে এই মুহূর্তে, মারাত্মক লেভেলে ধাক্কা খাচ্ছে। আর শুধু তেল সরবরাহ বন্ধ হয়নি, শুধু তেল যে আপনারা ভাবছেন যে শুধু তেল সরবরাহ বন্ধ করেছে ইরান, তা নয়। ইন্স্যুরেন্স প্রিমিয়াম,
যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তেল নিয়ে যাওয়া হয়, এক দেশ থেকে আরেক দেশ তেল নিয়ে যাওয়া হয়, তখন ইন্স্যুরেন্স করিয়ে নিয়ে যাওয়া হয়। সেই ইন্স্যুরেন্সের প্রিমিয়াম মানে বাড়িয়ে দিয়েছে, সাথে সাথে সাপ্লাই চেনও অনিশ্চয়তা করে দিয়েছে, শিপিং রিস্ক এর ফলে বেড়ে গেছে। কেউ আর রিস্ক নিয়ে যেতে চাইছে না। যদি রাস্তায় কিছু হয়ে যায়, যদি ইরান অ্যাটাক করে দেয়, কাতার তো অফিসিয়ালি ভাবে জানিয়ে দিয়েছে যে নতুন কারোর সাথে তেল নিয়ে এই মুহূর্তে চুক্তি করবে না। এখন এনার্জি, তেল শুধু দামি নয়, বড় আরো দামি হয়ে গেছে এবং আকাশ ছোঁয়ার মতো হয়ে যাচ্ছে, বা এরকম পরিস্থিতি কিন্তু আরো আসতে পারে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। তাহলে এই সিচুয়েশনে বিশ্বের বিভিন্ন দেশ কি কি পদক্ষেপ নিচ্ছে, আমি সমস্ত ডেটা তুলে এনে আমি আপনাদের সামনে এক এক করে আলোচনা করব প্রত্যেকটা বিষয়, যে কোন কোন দেশ কি কি স্টেপ নিচ্ছে। দেখুন, সবার প্রথমে আমি আমার দেশের কথা আসি। ভাই, পরিষ্কার বলা হচ্ছে যে কিচেন ফার্স্ট, ইন্ডাস্ট্রি কিন্তু ল্যাটার পলিসি পরিষ্কারভাবে বলে দিয়েছে। সাথে সাথে এলপিজি উৎপাদন বাড়ানো হবে, সাথে সাথে পিএনজি ব্যবহারকারী সিলিন্ডারগুলো সীমিত রাখা হচ্ছে, রিফিল সীমিত করা হচ্ছে, সাথে সাথে বলা হচ্ছে যে সাপ্লাই চেন বাড়ানোর চেষ্টা চলছে। অপরদিকে যদি আমরা দেখি, আরও বেশ কয়েকটা দেশের কথা যদি দেখে নিই, চীন এই মুহূর্তে কি বলছে? চীনের বক্তব্য হচ্ছে ফুয়েল, যে তেল আছে বাইরে থেকে আসা তাদের দেশে বন্ধ হয়ে গেছে, যার ফলে ডোমেস্টিক স্টেবলের ওপর বেশি ফোকাস দেওয়া হচ্ছে। চীন ডোমেস্টিক স্টেবল যা আছে সের ওপর বেশি ফোকাস দাও। জাপানের কথা বলি, জাপান ইতিহাসে সব থেকে বড় এনার্জি অয়েল রিলিজ করে, সে বলছে আমার কাছে আর 15 দিন দেশ চালানোর মতো তেল আছে। তাহলে ভাই, তেল যদি না থাকে তো সাধারণ মানুষের জীবনের ওপর তো প্রভাব পড়বেই। অপরদিকে শ্রীলঙ্কা পরিষ্কার বলে দিয়েছে ভাই, তেল এবার সপ্তাহে কয়েকটা দিনের মধ্যে নিতে হবে, এবং অফিস কয়েকদিনের জন্য ছুটি বাধ্যতামূলক ঘোষণা করে দিয়েছে। পাকিস্তানের কথা যদি আমরা আপনাদের বলি, পাকিস্তানের ডেটা কি বলছে? সপ্তাহে 4 দিন অফিস আসতে হবে, 50% বলা হয়েছে যে ওয়ার্ক ফ্রম হোমে দিয়ে কাজ চালাতে হবে, যাতে মানুষ বাইরে বেরোলে তেলের মানে জ্বালানি তেল পুড়বে, তো তেল সংকট আছে, 50% ওয়ার্ক ফ্রম হোম। অপরদিকে বাংলাদেশের কথা বলি, ডেইলি 5 ঘন্টা করে দৈনিক ব্ল্যাক আউট ঘোষণা করে দিয়েছে। এলপিজি সেখান থেকে বলা হয় 3 থেকে 55 টাকা বেড়ে গেছে। ইউরোপের কথা যদি আমরা বলি, ইউরোপ গুরুত্বপূর্ণ জায়গা, ইউরোপের রেশনিং শুরু হয়ে গেছে। প্রত্যেকটা দিন তাদের তেলের দাম আরও বেড়ে যাচ্ছে, সেনাবাহিনী নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যেহেতু যেতে পারছে না। অপরদিকে দেখা যায় ইউরোপে বলা হচ্ছে যে আর 30% তেল রিজার্ভ আছে এই মুহূর্তে, আর কিন্তু বেশি তেল রিজার্ভ নেই, কারণ এই যুদ্ধ যদি আরও কয়েকটা দিন চলে, কারণ 26 দিন হয়ে গেল, কেউ ভাবতে পারেনি বা আমেরিকাও বুঝতে পারেনি যে যুদ্ধটা লং টাইম ধরে চলবে। ইরান তো যুদ্ধ লং টাইম চলে যাওয়ার প্রপোজাল দিচ্ছে, ইরান যুদ্ধ থামানোর কোনো নামই নিচ্ছে না, যার ফলে গোটা বিশ্ব কিন্তু একটা গ্লোবাল ইকোনমি ডাউনের দিকে দেখা যাচ্ছে। আরও গভীর সংকট যদি বলি, সাউথ কোরিয়া, ঠিক আছে, তারা কোল ব্যবহার করা শুরু করেছে, কয়লার ব্যবহার করা শুরু করে দিয়েছে। স্পেন, তারাও কয়লার ব্যবহার বাড়ছে। তাইওয়ানে বলা হচ্ছে যে 60% জিনিসপত্র দাম বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে আপনারা একটা জিনিসকে ক্লিয়ার, যে গ্লোবাল ইকোনমি কিভাবে রাতারাতি জাস্ট যুদ্ধের জন্য চেঞ্জ হয়ে গেল। অনেকে ভাবে যুদ্ধ তো 2 দেশের মধ্যে হচ্ছে, আমার কি ভাই, আপনার দেশেরও প্রভাব পড়ছে। ধরুন আমি আপনাকে বলি, জিও পলিটিক্স আপনার জীবনেও ইম্পর্টেন্ট। কেন এই কথাটা বলছি তার পেছনে কারণ আছে। সবার প্রথম সে কারণটা হলো যে ধরুন আজকে আমরা কাতলা মাছ কিনছি, মনে করুন 400 টাকা কিলো। এবার এই কাতলা মাছটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসছে, ধরুন মালদা থেকে আসছে বর্ধমান, কাতলা মাছটা আসছে। এবার এই মাছটাকে আগে মানে গাড়িতে করে এনে ট্রান্সপোর্ট চার্জেস দিয়ে টোটাল মানে প্রফিট করে দাম রাখা হয়েছিল 400 টাকা, কিন্তু তেলের দাম তখন বেড়ে গেছে, তাহলে এই মাছটার দামও তখন বেড়ে যাবে, এটা 400 থেকে 600 টাকা হয়ে যাবে। অতএব জিও পলিটিক্স এখন গুরুত্বপূর্ণ আপনার জীবনেও। সব থেকে বড় প্রভাব কৃষিক্ষেত্রে পড়বে, পরিবহন ব্যয় কমাতে হবে, কারণ পরিবহন ব্যয়ও কিন্তু বৃদ্ধি পাবে, কারণ তেল বেশি পুড়বে। কিভাবে পুড়বে বেশি? কারণ দেখুন তেলে ক্রাইসিস দেখা যাচ্ছে,
আর তেলে ক্রাইসিস দেখা গেলে শিল্প সংকটে আসবে, বিদ্যুতের সমস্যা হবে, যার ফলে কি দেখা যাবে যে প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে, খাদ্যের দাম বৃদ্ধি হবে, চাকরি মানে কমে যাওয়া হবে, অর্থনৈতিক বাজারে মন্দা নেমে আসবে। তাহলে ভাবতে পারছেন যে যুদ্ধ দুই দেশের মধ্যে, কিন্তু তার প্রভাব গোটা বিশ্বের মধ্যেই পড়ে। অপরদিকে যদি আমরা দেখি এই মুহূর্তে ভারতের অবস্থান যদি দেখে নিই, তাহলে আমরা দেখতে পাবো যে স্ট্র্যাটেজিক্যালি রিজার্ভ আছে 10 দিনেরও কম, অপরদিকে কমার্শিয়াল স্টক আছে 74 দিনের মতো, রাশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক সহায়ক, কিন্তু তেলের দাম যদি প্রতি ব্যারেল পিছু 150 থেকে 190 হয়ে যায়, তাহলে গোটা বিশ্ব বিপদে। দেখুন আমেরিকাতেও কিন্তু প্রতিবাদ শুরু হয়ে গেছে, বলা হয়েছে যে $100 ওপর প্রতি ব্যারেল যদি পড়ে যায় দাম, তাহলে কিন্তু জিনিসপত্র এবং সাধারণ মানুষের মধ্যে বিদ্রোহ দেখা যাবে। কিন্তু আমেরিকাতে এই মুহূর্তে $103 প্রতি ব্যারেল বেরিয়ে হয়ে গেছে, যার ফলে প্রতিবাদ শুরু। এবার তাহলে ভবিষ্যৎ কি? এটা কি কোনো স্থায়ী সংকট না অস্থায়ী সংকট? দেখুন যুদ্ধ থামলেও কিন্তু রাতারাতি পরিস্থিতি ঠিক হয় না, তা পরিস্থিতি ঠিক হতে আরও কয়েকটা জিনিস সময় লেগে যায়। আমরা যে উদাহরণস্বরূপ ব্রিটেনের কথা বলি, ব্রিটেন এই মুহূর্তে বলে দিচ্ছে ভাই নতুন বাড়িতে সোলার প্যানেল লাগাও, হিট পাম্প বসাও, এটা কিন্তু কম্পালসারি ব্রিটেন বলে দিয়েছে। বিশ্ব এখন দুটো ভাগের মধ্যে ভাগ হয়ে গেছে, এক অয়েল ডিপেন্ডেন্ট নোটিস, আর অপর দিকে রিনিউয়েবল মানে এনার্জির ওপর, সোলার এনার্জির ওপর কিন্তু চারিদিকে কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তাহলে এবং পরিষ্কারভাবে একটা জিনিস কিন্তু ঝাঁ চকচকে পরিষ্কার, যে এই যুদ্ধের পরিস্থিতি এবং এই যুদ্ধের পরিণতি হয়তো দুই দেশের মধ্যে দেখা যাবে, কিন্তু সমস্যাটা ছড়িয়ে পড়বে গোটা বিশ্বের দিকে, যেখানে পরিষ্কারভাবে বিশ্বে বিভিন্ন দেশ, বাংলাদেশের মতো দেশ, তারা কিন্তু তারা দাবি করেছেন। অপরদিকে যদি দেখা যায় যে বিশ্বে বিভিন্ন দেশ তারা 50%, কিছু কিছু দেশ 50% পর্যন্ত মানে কর্মীদের বলেছে ওয়ার্ক ফ্রম হোমে যেতে। বাংলাদেশ প্রতিদিন বলা হচ্ছে যে 5 ঘন্টা করে ব্ল্যাকআউট মানে ঘোষণা করছে। তাহলে এই প্রভাব শুধু মানে দুই দেশে যুদ্ধ হওয়া দুই দেশে নয়, এই প্রভাব আপনার আমার জীবনে। এই আর্টিকেলটা শুনে আপনার কি মতামত? অতি অবশ্যই আপনার নিজস্ব মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে আমরা প্রত্যেকটা আর্টিকেল তুলে আনি শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য। এটা কিন্তু কোনো নিউজ চ্যানেল না, জাস্ট আর্টিকেলগুলো অ্যানালাইসিস করে। এবং আমাদের প্রচুর স্টুডেন্ট আছে যারা মানে মেন্সের পরীক্ষা দেয়, তাদের আর্টিকেল লিখতে সুবিধা হয়ে যায়। যারা গার্জেনরা দেখছেন, আপনাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে আজকেই নতুন আরও একটা আর্টিকেল আনছি, খুব দ্রুত আসছে।